আর আসবে না ফিরে। সেও আর খুঁজে পাবে না পূর্বাশাকে, সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে সে মেয়েটাকে। না না, এই হতে পারে না, সে হারিয়ে যেতে দিতে পারে না পূর্বাশাকে। ভিতরে ভিতরে উন্মাদ হয়ে পড়ল ছেলেটা, চেয়েও কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না জায়ান। এই কয়টা দিন ঠিক কিভাবে যে ছেলেটা নিজেকে সামলে রেখেছে, বারংবার পূর্বাশার সম্মুখে নিজের ক্রোধকে দমিয়ে রেখেছে তা একমাত্র সেই জানে। জায়ান ছোটবেলা থেকেই কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন। তার চরিত্রের সঙ্গে ছ্যাঁচড়া, বেহা শব্দ দুটো বরাবরই বেমানান। কিন্তু এই মেয়েটাকে পাওয়ার জন্য, নিজের কাছে রেখে দেওয়ার জন্য সে ছ্যাঁচড়া, বেহা হতেও দুইবার ভাবেনি। আর সেই নারীই কিনা আজ চলে যাবে তাকে ছেড়ে। আজ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না জায়ান। বহুকাল আগে সংগঠিত সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে দিতে পারে না সে। পূর্বাশা শুধুমাত্র জায়ানের, আর তার কাছেই থাকবে সারা জীবনের জন্য। না থাকতে চাইলে জোর করে নিজের সাথে বেঁধে রাখবে, তবুও হারিয়ে যেতে দিবে না। বিড়বিড়িয়ে উঠল জায়ান, ধরা গলায় নিজেকে নিজে শুধালো, পূর্বাশা আমার, শুধুমাত্র আমার। সে আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। পরক্ষণেই আবার চিৎকার করে উঠল ছেলেটা। স্থান, কাল, পাত্র ভুলে চিৎকার করে সে বলল, না, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আমাকে একা করে দিয়ে তুমি পালিয়ে যেতে পারো না কৃষ্ণময়ী। জায়ানের হুঙ্কারে কেঁপে উঠল উপস্থিত সবাই। পূর্বাশা প্রথমে ভয় পেলেও পরক্ষণেই সামলে নিল নিজেকে। শক্ত হতে হবে তাকে, আর কারো সম্মুখে নিজেকে ফুটবল কিংবা নরম প্রকাশ করা যাবে না। লোকচক্ষুর সম্মুখে নিজেকে ফুটবল প্রমাণ করতে করতেই তো তার আজ এই দশা। পূর্বাশা জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শক্ত করল। কণ্ঠে কাঠিন্য এঁটে বলল, আপনি ভুল বললেন জায়ান ভাই। আমি পালিয়ে যাচ্ছি না, আমি সকলের সম্মুখে সরাসরিভাবে বলে কয়ে চলে যাচ্ছি। আর ভুলে যাবেন না, আপনার সাথে আমি কখনোই কোনো সম্পর্কে আবদ্ধ ছিলাম না, হোক তা প্রেমের সম্পর্ক কিংবা বন্ধুত্বের সম্পর্ক। আমার কাছে আপনি শুধুমাত্র আমার কাজিনের বন্ধু। তাহলে এখানে আমার আপনাকে ছেড়ে যাওয়ার কথা আসছে কোথা থেকে? আশ্চর্য! জায়ান কিঞ্চিত সময় নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল পূর্বাশার পানে, অতঃপর হুট করেই কোলে তুলে নিল মেয়েটাকে। কণ্ঠে প্রগাঢ় ক্রোধ হেঁটে বলল, আমি তোমাকে কোথাও যেতে দেব না কৃষ্ণময়ী। আমাকে ছেড়ে কোথাও যাবে না তুমি। কণ্ঠে ধরে রাখা বাক্যগুলোর সমাপ্তি ঘটিয়েই তাকে নিয়ে কলেজের বাইরের দিকে ছুটল জায়ান। সেনজেই, জেফি কিংবা সুজা কেউই সাহস পেল না জায়ানকে আটকানোর। এতক্ষণ জায়ানের ক্রোধের এক ঝলক দেখেই দিশেহারা তারা। ইয়ান অবশ্য গিয়েছিল জায়ানকে আটকানোর উদ্দেশ্যে, কিন্তু পারেনি। এক ঘুষিতেই তার নাক যে আর নাক নেই, সুন্দর গোলগাল লাল এক টমেটোতে পরিণত হয়েছে। তার উপর রাস্তায় ছিটকে পড়েও হাতে পায়ে কিছুটা ব্যথা পেয়েছে। ফুটবল শরীর নিয়ে দৌড়ে জায়ানকে ধরতে সে সক্ষম হয়নি। ঘটনাকর্ণে পৌঁছাতে তৃষাম আর চ্যাঙ্গো দৌড়ে এসেছিল এই স্থানে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা পৌঁছানোর পূর্বেই পূর্বাশাকে নিয়ে প্রস্থান করেছে জায়ান। তৃষাম যেন অথই সাগরের মধ্যভাগে পড়ল টুপ করে। এখন সে কোথায় খুঁজবে ছেলেমেয়ে দুটোকে? এই মুহূর্তে তৃষামের একটা কথা ভীষণভাবে মনে হচ্ছে। সেদিন নিজের উদ্ভট কর্মকাণ্ডকে প্রাধান্য দিয়ে এয়ারপোর্টে যদি জায়ানকে না পাঠাত, তবে আজ এই দিনগুলো তার দেখতে হতো না। সব দোষ তার। সে কেন পূর্বাশাকে আনতে জায়ানকে পাঠিয়েছিল? খানিক সময় পরই পূর্বাশাকে নিয়ে জায়ান পৌঁছাল তার কাঙ্ক্ষিত স্থানে। এবার আর পূর্বাশাকে নিয়ে এদিক সেদিকে কিংবা পার্কে সে যায়নি। সোজা কলেজে কাছে নিজের ফ্ল্যাটে চলে এসেছে সে। পথিমধ্যে অবশ্য মেয়েটা অনেকবার ছাড়ানোর চেষ্টা করেছে নিজেকে, কিন্তু পারেনি। অমন এক শক্তপোক্ত মানুষের সাথে এত সহজে পেরে ওঠা কি সম্ভব নাকি? ফ্ল্যাটের মধ্যে ঢুকেই পূর্বাশাকে নামিয়ে দিল সে। ছাড়া পেয়েই পূর্বাশা ছুটল দরজার দিকে, উদ্দেশ্য পালিয়ে যাবে সে। কিন্তু পারল না। তার পিছু ছুটে জায়ান তাকে নিজের সাথে জড়িয়ে ধরল পিছন থেকে। পূর্বাশা ছটফটিয়ে উঠল। এমনিই লোকটাকে আজ অন্যরকম লাগছে তার। কেমন উন্মাদের মতো আচরণ করছে। তার উপর এভাবে তুলে এনে অজানা এক ফ্ল্যাটে আটকে দিয়েছে। ভয় লাগছে পূর্বাশার। বক্ষস্থল কেঁপে যাচ্ছে অং ক র ভাবে। এখানে একা একটা ফ্ল্যাটে ছেলেটা তার কোনো ও না করে দিবে না তো? ভয়ে যেন হাত পা ঠান্ডা হয়ে আসছে মেয়েটার। পূর্বাশার ভয়ের মধ্যেই জায়ান মুখ গুজে দিল পূর্বাশার ঘাড়ে। কাকুতি ভরা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে চলে যেও না কৃষ্ণময়ী। আমি যে মরে যাব তুমি চলে গেলে। কেঁপে উঠল পূর্বাশা, জায়ানের কাকুতি ভরা কণ্ঠে বলা বাক্যগুলো কর্ণে পৌঁছাল না তার। উল্টো সে ব্যস্ত ছেলেটার গভীরতম স্পর্শটা হজম করতে। ভয়ে আরও বাড়ল পূর্বাশার। এভাবে কেন তাকে হুট করে ছুঁয়ে দিল জায়ান?
এবার যদি সত্যিই তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। আজকাল বিশ্বাস করতে কে আছে? আর সেখানে বিদেশি পুরুষরা তো এমনি একটু অন্য ধাঁচের হয়। ঢোক গিলল পূর্বাশা, নিজের থেকে জায়ানকে ছাড়িয়ে দিল ধাক্কা মেরে। ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি বাড়ি যাব, আমি বাংলাদেশে ফিরে যাব, আর কখনো আসব না এই ভিনদেশ চীনের মাটিতে। আমাকে প্লিজ ছেড়ে দিন। জায়ান যেন উত্তেজিত হয়ে পড়ল আবারও। পূর্বাশা বাংলাদেশে চলে যাবে, আর ফিরে আসবে না, এই ভয়টাই তো সে পাচ্ছিল এতক্ষণ। যাকে নিজের কাছে রাখার এত চেষ্টা সে কিনা বলছে চলে যাবে আর ফিরবে না। নিজের ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে পারল না জায়ান। ঠাস করে একটা চড় মেরে বসল পূর্বাশার গালে। ক্রোধিত কণ্ঠে বলল, আমাকে ছেড়ে যাবি? আমাকে? এত বড় সাহস তোর? জায়ানের থাপ্পড় খেয়ে ছিটকে মেঝেতে পড়ল মেয়েটা। ঠোঁটের কোণ ঘেঁষে লবণাক্ত এক তো স্রোতের উপস্থিতি টের পেল পূর্বাশা, চিনচিনে ব্যথার আভাস সেখানে। হয়তো কেটে গেছে ওষ্ঠদয়ের প্রান্তভাগ, মাথাটাও কেমন টনটন করে উঠেছে। পূর্বাশা যেন নির্বাক স্তব্ধ হয়ে পড়ল। ওভাবেই বসে রইল মেঝেতেই। এদিকে নিজে থাপ্পড় মেরে নিজেই যেন হতবম্ব হয়ে পড়ল জায়ান। ছুটে গেল মেয়েটার কাছে, অস্থির কণ্ঠে বলল, সরি কৃষ্ণময়ী, তোমাকে আঘাত করতে চাইনি আমি। নিজের ক্রোধ নিয়ন্ত্রণ না করতে পেরে আঘাত করে বসেছি। মাফ করো আমাকে। পূর্বাশা উত্তর দিল না কোনো। মাথা তুলে সে তাকালো শুধু জায়ানের পানে। কলিজাটা ছ্যাতো করে উঠল জায়ানের। ঠোঁটকে তো ঝরছে মেয়েটার, কপালের এক কোণে রক্ত জমাট বেঁধে রয়েছে, পা দিয়ে ঠিকভাবে দাঁড়াতেও পারছে না, চোখ ভর্তি অশ্রুকোনায় আবিষ্ট। কেমন বিধ্বস্ত লাগছে মেয়েটাকে। আর এই সবকিছুর জন্য দায়ী জায়ান নিজেই। সে কিভাবে পারল মেয়েটাকে এভাবে আঘাত করতে, এভাবে কষ্ট দিতে? পা গ লে ন্যায় নিজের গালে নিজে সজোরে কয়েকটা থাপ্পড় মারল জায়ান। উত্তেজিত কণ্ঠে বলল, সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য। কথাটা বলেই আবার দৌড়ে গেল সে পূর্বাশার পানে। তার বাহু ধরে অপরাধীর ন্যায় বলল, সরি কৃষ্ণময়ী, আমি তোমাকে আঘাত করতে চাইনি। আমাকে মাফ করে দাও দয়া করে। জায়ানের হয়তো আরও কিছু বলার ছিল, কিন্তু সে আর কিছু বলার আগেই দরজা খুলে ভিতরে প্রবেশ করল ত্রিশাম, চ্যাং আর মিসেস শিও। পূর্বাশার এমন বিধ্বস্ত অবস্থা দেখে আঁতকে উঠল সবাই। এক মুহূর্ত সময় নষ্ট না করে ত্রিশাম ছুটে গেল পূর্বাশার পানে। ধাক্কা দিয়ে সরিয়ে দিল জায়ানকে, অতঃপর পূর্বাশার হাত ধরে বলল, তুই ঠিক আছিস পূর্বা? এ অবস্থা হলো কি করে তোর? জায়ান মেরেছে? পূর্বাশা উত্তর দিল না কোনো। সে এখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে জায়ানের পানেই। ছেলেটা কেন এমন পা গ লে ন্যায় আচরণ করছে তার জন্য? জায়ান সত্যিই কি তাহলে তাকে ভালোবাসে? ভালো না বাসলে এত পা গ লা মি তো আসার কথা নয়। না, এই পা গ লা মি কখনো অভিনয় হতে পারে না। এতটাও নিখুঁত অভিনয় কখনো কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয় যদি না তার হৃদয় কোনো অনুভূতি থাকে। পূর্বাশার আজ যেন কেন ভীষণ ইচ্ছে হচ্ছে জায়ানকে বিশ্বাস করতে। শরীরে ব্যথার প্রলেপ লাগলেও হৃদয় লেগেছে এক প্রবল অস্থিরতা। সিদ্ধান্ত নিতে পারছে না সে। তবে কি তার ধারণা ভুল? জায়ান নক্ষত্রের মতো নয়, সত্যিই ভালোবাসে তাকে? পূর্বাশার ভাবনার মধ্যেই ত্রিশামের কণ্ঠস্বর ভেসে এলো। উত্তেজিত কণ্ঠে সে বলল, তুই একদম চিন্তা করিস না পূর্বা, আমি তোকে এখনই এখান থেকে নিয়ে যাব। বাংলাদেশে তোর বাবা মায়ের কাছে নিয়ে যাব। আর এখানে এই কষ্টের মধ্যে থাকতে হবে না তোকে। পূর্বাশা চোখ ঘুরিয়ে তাকালো ত্রিশামের পানে। অস্ফুট স্বরে বলল, বাংলাদেশ? বাংলাদেশে নিয়ে যাবে আমাকে কষ্ট থেকে মুক্তি দিতে? পূর্বাশা ভাবতে বসল, বাংলাদেশ কি সত্যিই তার সুখের স্থান? সে সেখানে ভালো থাকবে? যদি ভালোই থাকত তবে কেন তত্ত্ব হ তত্ত্বা মতো একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে? আর চীনে কি সে সত্যিই কষ্টে আছে? জায়ান কষ্ট দিচ্ছে তাকে, নাকি ছেলেটা নিজেই নিজের ভালোবাসা বুঝাতে না পারার অনলে দগ্ধ হয়ে এমন উন্মাদের ন্যায় আচরণ করছে? সে কি তবে নক্ষত্রের করা অপরাধের শাস্তি জায়ানকে দিচ্ছে? পূর্বাশার ভাবনার মধ্যেই ত্রিশাম আবারও বলে উঠল, তুই চিন্তা করিস না, আমি আজই দেশে ফেরার ব্যবস্থা করব। ত্রিশামের শেষ কথায় যেন নরম হওয়া ক্রোধটা যেন আবারও জেগে উঠল জায়ানের। ছুটে গিয়ে সে কলার চেপে ধরল ত্রিশামের। হিসহিসিয়ে বলল, ও কোথাও যাবে না, ও আমার কাছে থাকবে। বুঝেছিস তুই? আমার কৃষ্ণময়ী আমার কাছে থাকবে। আজ আর ভয়ে ত্রিশামও ছেড়ে দিল না জায়ানকে। শক্ত করে ধরল তার কলারটা। দাঁতে দাঁত চেপে বলল,
ম রা র জন্য ওকে রেখে যাব আমি তোর কাছে? ওকে আমি এখন এই মুহূর্তে নিয়ে যাব, পারলে তুই আটকা। জায়ান বলতে গেল কিছু, কিন্তু তার আগেই সজোরে তার গালে একটা থাপ্পড় পড়ল। চমকালো সবাই। জায়ান চকিত দৃষ্টিতে তাকালো পাশ ফিরে, দেখতে পেল মিসেস শিও এর ক্রোধিত মুখশ্রী। ত্রিশামের কলার থেকে হাত দুটো আলগা হল জায়ানের, ছেড়ে দিল সে ত্রিশামকে। ফিরে তাকালো মিসেস শিওর পানে, কাতর কণ্ঠে বলল, আমাকে তুমি মারলে মাম্মাম। জায়ানের কণ্ঠে মাম্মাম শব্দটা কর্ণকুহরে হানা দিতেই আশ্চর্য বনে গেল সবাই। মিসেস শিওকে জায়ান মাম্মাম বলে ডাকছে কেন? তিনি কি তাহলে জায়ানের মা? কিন্তু এতদিন হয়ে গেল ত্রিশাম আর চ্যাং থাকে জায়ানের সাথে, অথচ তাদের কলেজের মেডিকেল সেক্টরের ডাক্তার জায়ানের মা কেউ জানতে পারল না। এদের দুজনের ব্যবহার দেখেও তো কখনো মনে হয়নি এরা মা ছেলে। ত্রিশাম আর চ্যাং গোল গোল চোখে চেয়ে আছে মিসেস শিও আর জায়ানের পানে। তপ্ত নিঃশ্বাস ফেললেন মিসেস শিও। সকলের পানে একবার দৃষ্টি বুলিয়ে অতঃপর তাকালেন নিজের ছেলের পানে, থমথমে কণ্ঠে বললেন, আমি তোমাকে ভালোবাসতে শিখিয়েছি জায়ান। ভালোবাসাকে আঘাত করতে নয়। জায়ান একটু এগিয়ে গেল মায়ের কাছে। চোখে মুখে তার কাতরতার ছাপ স্পষ্ট। কিছুটা ব্যাকুল কণ্ঠে সে বলল, কিন্তু কৃষ্ণময়ী, ও যে আমায় ছেড়ে চলে যেতে চাইছে মাম্মাম, ঠিক বাবার মতো। বাবা যেমন তোমাকে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আমাদের ছেড়ে পালিয়ে গিয়েছিল, ঠিক তেমনভাবে। ছেলের কথায় ক্রোধ বাড়ল মিসেস শিওর। ঝাঝালো কণ্ঠে তিনি বললেন, আমি কতবার তোমাকে বলবো জায়ান, তোমার বাবা পালিয়ে যায়নি কিংবা আমাদের ছেড়েও চলে যায়নি। তিনি আসবেন, আবার ফিরে আসবেন আমাদের কাছে। ঠোঁট এলিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল জায়ান। পরক্ষণেই আবার চিৎকার করে উঠল ছেলেটা। উত্তেজিত কণ্ঠে বলল, মিথ্যা বলছো তুমি মাম্মাম। বাবা আর কখনো ফিরবে না আমাদের কাছে। তিনি আমাদের ভালোবাসে না মাম্মাম। একটু থামল জায়ান কাতর কণ্ঠে আবার বলল, তার যদি ফেরারি হতো মা, তিনি এতদিনেই ফিরে আসতো মাম্মাম। শৈশবে যখন স্কুলে বন্ধুদের সাথে তাদের বাবাকে দেখে ঘরে ফিরে এসে আমি বাবা বাবা বলে চিৎকার করে কাঁদতাম, বাবার ফেরার হলে তখনই ফিরত। পার্কে খেলতে গেলে যখন দেখতাম অনেকেই তার বাবার সাথে খেলছে, তখন আমি মন খারাপ করে এক কোণে বসে থাকতাম, বাবার যদি ফেরার হতো তবে তখনই ফিরত। বাবাকে একবার দেখার জন্য যখন আমি ঘুমের মধ্যেও বাবা বাবা বলে চিৎকার করে উঠতাম, বাবার ফেরার হলে বাবা তখনই ফিরত। কৈশোরে বাবার সম্পর্কে স্কুলের বন্ধু বান্ধবদের প্রশ্নে প্রশ্নে আমি যখন জর্জরিত, সবার থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিলাম। নিজেকে বন্ধ করেছিলাম একটা কক্ষে, বাবা তখনও ফিরে আসেনি। বাবা কখনো ফিরবেও না মাম্মাম, কারণ সে আমাকে ছেড়ে তোমাকে ছেড়ে চলে গেছে, পালিয়ে গেছে তার নিজের ঠিকানায়। মিসেস শিও আর সহ্য করতে পারলেন না। নিজের ভালোবাসার মানুষের সম্পর্কে এমন কথাকেই বা সহ্য করতে পারে? তিনি ধমকে উঠলেন জায়ানকে, ধমকের সুরে বললেন, জায়ান, ধমকাবে না মাম্মাম। তুমি মানতে চাও বা না চাও, বাবা কখনো আর ফিরবে না, আমাদের কাছে আর আসবে না তিনি। আর এটাই সত্যি। ছেলের কথার প্রেক্ষিতে চুপ হয়ে গেলেন মিসেস শিও। তীব্র ব্যথায় জর্জরিত হয়ে উঠল তার বক্ষস্থল। চোখ দুটো ভরে উঠেছে চিকচিকে অশ্রুকণার সমারোহে। সত্যিই তো জাফর চৌধুরী এখনও ফিরেনি। সেই যে বহু বছর আগে তার হাত দুখানা ধরে বলেছিল, আমি ফিরে আসব শিও। তোমাকে আমার স্ত্রীর যথাযথ সম্মান দিয়ে আমার দেশে নিয়ে যাব। আমার জন্য অপেক্ষা করো তুমি। সেই থেকে আজ পর্যন্ত মিসেস চৌধুরী অপেক্ষা করছে জাফর চৌধুরীর, তার স্বামীর, কিন্তু সে ফিরেনি। তবে কি জায়ানের কথাই সত্যি? সে সত্যিই কি সে পালিয়ে গেছে তাদের ছেড়ে? না, কখনো না। জাফর ভালোবাসে তাকে। সে যখন একবার বলেছে সে ফিরবে, তখন সে অবশ্যই ফিরবে মিসেস শিওর কাছে। মিসেস শিওকে চুপ থাকতে দেখে জায়ান তার সাথে আর কথা বাড়াল না। ফিরে তাকালো সে ত্রিশামের পানে। অনুনয়ের সুরে বলল, দেখ ত্রিশাম, ওকে ছাড়া আমি বাঁচব না। আমি সত্যিই ভালোবাসি পূর্বাশাকে। ওকে আমার কাছ থেকে প্লিজ তোরা কেড়ে নিস না। তপ্ত নিঃশ্বাস ছাড়ল ত্রিশাম। এতক্ষণ জায়ান আর মিসেস শিওর কথাকথনে তার হৃদয় নরম হয়েছে একটু হলেও। কিন্তু তাই বলে এই অবস্থায় মেয়েটাকে জায়ানের হাতে ছেড়ে দিতে পারে না সে। জায়ানের ক্রোধ সম্পর্কে সে ভালোভাবেই অবগত। ক্রোধের বশবর্তী হয়ে মাত্র এইটুকু সময়ের মধ্যে মেয়েটার কি অবস্থা করেছে জায়ান। আর যদি সারা বছর থাকে তাহলে ঠিক কি হবে? মেয়েটা বাঁচবে তো আদৌ? হতে পারে পূর্বাশা ত্রিশামের আপন বোন নয়, কিন্তু বোন তো। বোন ব্যতীত পূর্বাশাকে কখনো অন্য চোখে দেখেনি সে। পূর্বাশার কথা ভেবেই কিছুটা শক্ত কণ্ঠেই ত্রিশাম বলল, কিন্তু পূর্বাশা তোকে ভালোবাসে না জায়ান।
আর তাছাড়া আজকের পর পূর্বাশা চাইলেও আমি ওকে তোর কাছে রাখব না। মাত্র কয়েক মুহূর্তে মেয়েটার কি অবস্থা করেছিস একবারও দেখেছিস? জায়ান অনুতপ্ত হল। অপরাধীর কণ্ঠে বলল, ক্রোধের বশে করে ফেলেছি, আমি ইচ্ছে করে করিনি। এই ক্রোধই সে করবে তোকে। ত্রিশামের কথার মধ্যেই ভেসে এলো পূর্বাশার কণ্ঠস্বর। এতক্ষণে মুখ খুলেছে মেয়েটা। ভাঙা ভাঙা কণ্ঠে সে বলল, আমাকে একটু হাসপাতালে নিয়ে যাবে ত্রিশাম ভাই? জায়ানের হৃদয়টা যেন যন্ত্রণায় হাহাকার করে উঠল। এতটা ক্রোধ, এতটা পাগলামি না করলেও তো সে পারত। মেয়েটার কি অবস্থা করেছে সে? ত্রিশাম উত্তর দেওয়ার আগেই জায়ান উত্তর বলল, আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি তোমাকে। কথাটুকু শেষে করেই জায়ান এগিয়ে গেল পূর্বাশার পানে। হাত বাড়িয়ে মেয়েটাকে ধরবে ঠিক তখনই তাকে বাধা দিল ত্রিশাম। অতঃপর বলল, অনেক করেছিস, তোকে আর কষ্ট করতে হবে না। আমার বোনকে আমিই নিয়ে যাচ্ছি। ত্রিশাম ধরে মেঝে থেকে তুলল পূর্বাশাকে। মেয়েটা আস্তে ধীরে উঠে দাঁড়াল। জায়ান আবার এগিয়ে গেল পূর্বাশার পানে, ধরতে চাইল তাকে। কিন্তু ত্রিশাম সরিয়ে নিল পূর্বাশাকে। বেশ ঠান্ডা কণ্ঠেই জায়ানকে বলল, জানিস তো জায়ান, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, অতিরিক্ত ভালোবাসাও একসময় বিপরীত পক্ষের মানুষের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এইটুকু বলে থামল ত্রিশাম, আবার বলল, আসলে অতি শব্দটাই ভালো নয়। নিজের কথার পরিসমাপ্তি ঘটিয়ে আর একদণ্ড ত্রিশাম দাঁড়াল না ছায়ানটের ফ্ল্যাটে। পূর্বাশাকে সাথে নিয়ে পা বাড়াল ফ্ল্যাটের বাইরে। চ্যাংও পিছু নিয়েছিল তাদের, কিন্তু বাদ সাধল ত্রিশাম। বলল, তুই জায়ানের কাছে থাক, ওকে সামলা। চ্যাং আর গেল না। ত্রিশাম আর পূর্বাশার পিছু পিছু থেকে গেল জায়ানের কাছেই। জায়ান চেষ্টা করল ফ্ল্যাট থেকে বেরুতে, পূর্বাশার সাথে যেতে, কিন্তু তাকে আবার আটকে দিলেন মিসেস শিও। জায়ান তাকালো মিসেস শিও পানে। অধৈর্য কণ্ঠে বলল, আমাকে যেতে দাও মাম্মা, নয়তো ওরা আমার কৃষ্ণময়ীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। মিসেস শিও চোখ মুখ শক্ত করলেন। থমথমে কণ্ঠে বললেন, তুমি যেটা করেছ তারপরও আমি পূর্বাশার পিছনে তোমাকে যেতে দিতে পারি না জায়ান। আমি মানছি তুমি ভালোবাসো মেয়েটাকে, তবে এই মুহূর্তে তোমার ভালোবাসা ওর জন্য জঞ্জ ক। নিজের কথা শেষ করেই মিসেস শিও জায়ানকে আটকে দিলেন ফ্ল্যাটে। জায়ানের কাছে থাকা ডুপ্লিকেট চাবিটা নিয়ে বাইরে বেরিয়ে এলেন তিনি। জায়ান উন্মাদের ন্যায় দরজা ধাক্কাচ্ছে, কিন্তু খুলে দিচ্ছে না কেউ। অবশ্য খুলে দিতে চাইলেও তো খুলে দিতে পারবে না। ফ্ল্যাটের সব চাবি যে মিসেস শিওর কাছে। চ্যাং ভয় পেল একটু। জায়ানের মন মানসিকতা এমনিই ভালো নেই এখন। তার উপর ঘরে বন্ধ করে রেখেছে। ছেলেটা যদি উল্টো পাল্টা কিছু করে বসে, আবার মিসেস শিওর কাছে কিছু বলতেও সাহস হচ্ছে না তার। কিন্তু বন্ধুর যদি সত্যিই কিছু হয়ে যায়, তবে পরে হাজার সাহস দিয়েও বাকি করবে সে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল চ্যাং। অতঃপর আমতা আমতা করে মিসেস শিওকে বলল, এভাবে জায়ানকে আটকে রাখা কি ঠিক হচ্ছে ম্যাম? যদি উল্টো পাল্টা কিছু করে বসেও? চ্যাং এর কথায় হাসলেন মিসেস শিও। অতঃপর বললেন, আমার ছেলেকে আমি ভালোভাবে চিনি চ্যাং। পূর্বাশাকে ফিরে পাওয়ার জন্য, নিজের করে পাওয়ার জন্য হলেও ও বেঁচে থাকবে। কথাটুকু বলে একটু থামলেন, আবার বললেন, ওর এখন কিছুটা সময় প্রয়োজন চ্যাং। এই যে দেখছ এখন উন্মাদের ন্যায় দরজা ধাক্কাচ্ছে, এরপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়বে ও। ভাবতে শুরু করবে আজকে ওর করা প্রতিটি ছোটখাটো ভুল নিয়ে। তারপর কাল থেকে দেখবে ও নতুনভাবে আবার পূর্বাশার ভালোবাসা পাওয়ার চেষ্টা করবে। তবে সেই চেষ্টার মধ্যে আজকের করা কোনো ভুল আর তুমি খুঁজে পাবে না। ও আর ক্রোধের বশে হোক কিংবা ভুলবশত কখনো পূর্বাশাকে আঘাত করবে না। সময় প্রবাহমান। সময়ের চিরচেনা এই প্রবাহমান গতিতে কেটে গেল টানা 5টা দিন। এর মধ্যে জায়ান আর পূর্বাশার দেখা হয়নি একবারও। এতগুলো দিন পূর্বাশার দেখা না পেয়ে পাগল প্রায় ছেলেটা। মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে, জানে না কিছুই। ত্রিশামকে অনেকবার সে জিজ্ঞেস করেছে পূর্বাশার কথা, কিন্তু ছেলেটা একটা বারের জন্যও মুখ খোলেনি। না, পড়া ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়েও এবার আর লাভ হয়নি কোনো। ছেলেটা একেবারে মুখে কুলু পেটেছে যেন। জায়ান কোথায় কোথায় না খুঁজেছে মেয়েটাকে, কিন্তু কোথাও পায়নি। এই 5টা দিনের প্রতিটা দিন পূর্বাশার হোস্টেলের সম্মুখে দাঁড়িয়েছিল সে, কিন্তু পূর্বাশার দেখা পায়নি একটা বারের জন্য। কলের উপর কল দিয়েছে, বারবার বন্ধ বলছে। উইচ্যাট থেকে তো আগেই ব্লক মেরে দিয়েছে। মেয়েটার ক্লাসেও হানা দিয়েছে অনেকবার, কিন্তু ক্লাসে তার টিকিটির দেখাও নেই। মেয়েটা কি তবে দেশে ফিরে গেছে? যেতেও পারে। সেদিন তো বারবার বলছিল দেশে ফিরে যাবে সে। কিন্তু দেশে ফিরে গেলে তাকে ফিরে পাওয়ার উপায় কি?
পূর্বাশার বাড়িঘর কিছুই তো চিনে না জায়ান। বাংলাদেশে গিয়ে যে তাকে খুঁজে আনবে তাও পারবে না। আর ই ব দ মা ই স ত্রিশামটাও কিছু বলছে না। না, এখন যা করার জায়ানকে নিজেকেই করতে হবে। আচ্ছা, চীনে তো ফেসবুক বা এন্ড এখানে ফেসবুকের পরিবর্তে উইচ্যাট ব্যবহার করা হয়। আর বাংলাদেশে আবার উইচ্যাট ব্যবহার করা হয় না, সেখানে ফেসবুকই জনপ্রিয়। আরও কিছু সময় নিয়ে ভাবল জায়ান। অতঃপর চ্যাংয়ের কাছ থেকে প্রয়োজন বলে তার মোবাইলটাও সাথে নিয়ে হোস্টেল ছেড়ে নিজ ফ্ল্যাটে ফিরল জায়ান। ফ্ল্যাটের দরজা ভালোভাবে বন্ধ করে ভিপিএন কানেকশনের মাধ্যমে বাংলাদেশে সার্ভার থেকে ফেসবুক ওপেন করল জায়ান। আগে থেকেই অবশ্য ফেসবুকে তার আইডি ছিল একটা। বাঙালিদের প্রতি কৌতূহল এবং বাঙালিদের জানার আগ্রহে আইডিটা খুলেছিল সে। আইডিতে ফ্রেন্ড সংখ্যা মোটামুটি হলেও কথা হয়নি কারো সাথে। কি বলবে সে? এমনিও হুট করে অপরিচিত কারো সাথে কথা বলতে একদম স্বাচ্ছন্দ্যবোধ করে না সে। তার উপর অনলাইনে এ তো একদম অপরিচিত। জায়ান তার সেই আইডি থেকে লাইভে আসার সিদ্ধান্ত নিল। তার উপর অনলাইনে এ তো একদম অপরিচিত। জায়ান তার সেই আইডি থেকে লাইভে আসার সিদ্ধান্ত নিল। অবশ্য শুধুমাত্র ফেসবুকে নয়, উইচ্যাটেও একই সাথে লাইভে আসবে সে। বলা তো যায় না, আবার মেয়েটা যদি চীনেই ঢাকা দিয়ে থাকে কোথাও, তবে তো ফেসবুক লাইভ তার চোখে নাও পড়তে পারে। তাই হোস্টেল থেকে আসার সময় চ্যাংয়ের মোবাইলটা সাথে নিয়ে এসেছিল। আচ্ছা, লাইভে গিয়ে এভাবে পূর্বাশাকে চাইলে পূর্বাশা তো ভাইরাল হয়ে যাবে। লোকে কি বলবে? মেয়েটাকে কি খারাপ মন্তব্য করবে? কিন্তু এখানে তো পূর্বাশার কোনো দোষ নেই, লোকে তাহলে পূর্বাশাকে খারাপ কেন বলবে? ধুর, যা হয় হোক তো। এখন তার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন পূর্বাশাকে খুঁজে পাওয়া। পূর্বাশাই যদি তার জীবন থেকে হারিয়ে যায় তাহলে লোকজন দিয়ে বা সে কি করবে? গুলে গুলে পানি খাবে? আর মেয়েটাকে ছাড়া সে বেঁচেও বা থাকবে কি করে? যে করেই হোক পূর্বাশাকে তার চাইই চাই। নিজের আইডি থেকে দ্রুত ফেসবুক এবং উইচ্যাটে লাইভে এলো জায়ান। জীবনে প্রথমবার লাইভে আসতে কেমন একটা অস্বস্তি তাকে আষ্টেপৃষ্ঠে ধরলেও নিজেকে সামলে নিল ছেলেটা। পূর্বাশাকে পেতে হলে তারে ছাড়া আর উপায় নেই কোনো। এই লাইভের মাধ্যমে হয় কেউ একজন পূর্বাশার খোঁজ দিবে, নয়তো ত্রিশাম ছুটে আসবে পূর্বাশার খোঁজ নিয়ে, আর নয়তো নিজেকে ভাইরাল হওয়ার হাত থেকে বাঁচাতে পূর্বাশা নিজেই নিজের খোঁজ নিয়ে ছুটে আসবে। বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল জায়ান। ক্যামেরার দিকে তাকিয়ে বলতে শুরু করল, আসসালামু আলাইকুম, আমি জায়ান ইবনে জাফর চৌধুরী। আমাকে আপনারা অর্ধ চাইনিজ অর্ধ বাঙালিও বলতে পারেন, অর্থাৎ আমার বাবা একজন বাঙালি এবং মা চীনের স্থানীয়। আমিও ছোটবেলা থেকে চীনেই থাকছি, এখানেই আমার বেড়ে ওঠা। কিন্তু বর্তমানে আমি একটা মেয়ের প্রেমে পড়েছি ভীষণ বাজেভাবে। মেয়েটা বাঙালি, এখানে এসেছিল পড়াশোনার তাগিদে। আর তখনই আমি তার প্রেমে পড়ি। পা গ লা কু কু রে র মতো মেয়েটার পিছনে ছুটি বেরিয়েছি অনাবর্ত, কিন্তু মেয়েটা আমাকে পাত্তাই দিল না। এইটুকু বলে একটু থামল জায়ান, আবার বলল, আচ্ছা, বাঙালি মেয়েরা কি এমনই হয়? কঠোর চিত্তের অধিকারী? হতে পারে, কিন্তু আমিও নাছোড়বান্দা হয়ে পড়েছিলাম মেয়েটার পিছনে। কিন্তু মেয়েটা হুট করেই আমাকে না জানিয়ে উধাও হয়ে গেল কোথাও। অনেক খুঁজেছি, তাকে পাইনি আমি। আমি তাকে ভুলতে পারবো না কিছুতেই, তাকে না পেলে বাঁচতেও পারবো না। তাহলে এখন আমার করণীয় কি? মেয়েটার নাম পূর্বাশা, আর কিছু জানি না আমি। তেমন কোনো ছবিও নেই আমার কাছে। যে ধানি লঙ্কা ছবি তুলতে দেখলে আমার আচার বানিয়ে ফেলবে, তো তাই ঝুঁকি নেইনি। ইতোমধ্যে দুইটা থাপ্পড় তার হাতে খেয়েছি। আপাতত আরেকটা খাওয়ার প্রস্তুতি নিচ্ছি, কারণ এই লাইভ দেখলে নির্ঘাত সে আমার ফর্সা গালে আরেকটা থাপ্পড় মেরে লাল করে দিবে। যাই হোক, যদি কোনো সহৃদয়বান পূর্বাশার কোনো খোঁজ জেনে থাকেন অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন। এইটুকু বলেই মাত্র কয়েক মিনিটের মাথায় লাইভ বন্ধ করল জায়ান। এইটুকু বলতেই তো তার দম বেরিয়ে যাচ্ছিল। কেমন অগোছালো বাচ্চাদের মতো কথা বলেছে সে, যা তার ব্যক্তিত্বের সাথে কোনো কালেই যায় না। তবুও আজ সে বলেছে। এত বছর ধরে যারা জায়ানকে চিনে বা জানে তারা এই লাইভ দেখলে নিশ্চয়ই আশ্চর্য হবে। কেমন মেয়েদের মতো লজ্জা লাগছে জায়ানের, কিন্তু উপায় যে ছিল না কোনো। এখন পূর্বাশার খোঁজটা পেলেই হলো শুধু। পূর্বাশা শুয়েছিল তার হোস্টেল রুমেই। সেদিনের পর পায়ে ব্যথা, ওষ্ঠে ব্যথা, মাথা ব্যথাতে জর্জরিত হয়ে পড়েছিল মেয়েটা। তাই বাইরে বেরুতে পারেনি সে। তার বাহির থেকে প্রয়োজন পড়লে সেনজেই, জেফি আর সুজাই এনে দিয়েছে। তাছাড়া তার একটু সময়েরও প্রয়োজন ছিল জায়ানকে বিশ্বাস করতে, নিজের জীবনের সিদ্ধান্ত নিতে।
একবার যে ভুল সে করেছে দ্বিতীয়বার সে ভুল মোটেই করা উচিত হবে না তার উপর সেদিন জায়ান আর মিসেস শিওর কথোপকথনে অনেকটা রহস্যের গন্ধ পেয়েছে সে বেশ ভালোই বুঝেছে জায়ান কোনো এক সীমাহীন ব্যথায় দগ্ধ আগে সবটা জানতে হবে তাকে তারপর না হয় কিছু একটা সিদ্ধান্ত নেওয়া যাবে কিন্তু সেই সময় জায়ান তাকে দিলে তো মোবাইলে অনাবর্ত মেসেজ আর নোটিফিকেশনের শব্দে কান ঝালাপালা হলো মেয়েটার এই জন্যই সবার কাছে পরিচিত সিমটা খুলে রেখেছিল কিন্তু এই সিমে আবার মেসেজ করছে কারা তাছাড়া উইচ্যাটের নোটিফিকেশনের শব্দও আসছে অনাবর্ত উইচ্যাটে আবার লাগল কি হুট করে ক্রা করেনি তো আবার চরম বিরক্তি নিয়েই মোবাইলটা হাতে নিল পূর্বাশা মোবাইলে আসা নোটিফিকেশনের উপর ক্লিক করতেই চোখ ছানাবড়া তার মস্তিষ্ক যেন থমকে গেছে কিছু সময়ের জন্য জায়ান এসব কি করেছে তার মান ইজ্জত নিয়ে ভরা মাঠে নেমে টানাটানি শুরু করেছে যে না এটাকে থামাতে হবে নয়তো এই পুরুষ তার মান ইজ্জতের পিণ্ডি চটকে ছাড়বে দিনকে দিন পূর্বাশা হন্তদন্ত হয়ে খুঁজে বের করল জায়ানের নাম্বার নিজের মোবাইলে থাকা শান্তির সিমটা যা কারো কাছে নেই সেই সিম থেকেই কল লাগালো জায়ানের নাম্বারে বার দুয়েক রিং হতেই কলটা ধরল জায়ান গম্ভীর কণ্ঠে বলল আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুমুস সালাম কে বলছি পরে জানবেন আগে লাইভ ডিলেট করুন জায়ানকে আর পরে জানতে হল না তার মোবাইলে কলকাতার পরিচয় কণ্ঠ শুনেই সে বুঝে নিয়েছে পূর্বাশাকে ওষ্ঠে হাসি ফুটে উঠল তার লাইভ শেষ করার মাত্র এতটুকু সময়ের মধ্যেই তার উদ্দেশ্য কার্যকর হয়ে গেল পাখি নিজেই এসে ধরা দিল তার কাছে জায়ান উৎফুল্ল কণ্ঠে বলল তুমি চিনে আছো পূর্বাশা কোথায় আছো দাঁতে দাঁত চাপল পূর্বাশা বলল যা হা ননা মে র চৌ রা স্তা আছি আপনি আগে লাইভ ডিলেট করুন করব না পূর্বাশা যেন তেতে উঠল ঝাঝালো কণ্ঠে বলল কি শুরু করেছেন কি আপনি কার অনুমতি নিয়ে আপনি আমাকে নিয়ে লাইভ করেছেন একটু থামল পূর্বাশা দাঁতে দাঁত চেপে আবার বলল আমি কিন্তু এখন আর আগের পূর্বাশা নেই যে সব কিছু সহ্য করে নেব জায়ান ঠোঁট এলিয়ে হাসল শান্ত কণ্ঠে বলল আমি জানি তুমি এখন আর আগের পূর্বাশা নেই এখন তুমি শুধুমাত্র আমার কৃষ্ণময়ী একদম বাজে কথা বলবেন না আপনি লাইভ ডিলেট করুন আচ্ছা করব তবে আমার একটা শর্ত আছে ভ্রু কুচকালো পূর্বাশা সন্দিহান ভঙ্গিতে শুধালো কি এখন এই মুহূর্তে তোমাকে আমার সাথে দেখা করতে হবে পূর্বাশা ঠোঁট কামড়ে ভাবল কিছুক্ষণ অতঃপর বলল কোথায় আছেন আপনি ফ্ল্যাটে আচ্ছা আমার হোস্টেলের সম্মুখে আসুন দেখা করছি জায়ান অবাক হল যেন পূর্বাশা যে এত তাড়াতাড়ি তার কথা মেনে নিবে আশা করেনি এতদিন লুকিয়ে থেকে এখন বলল দেখা করতে আর সহজে মেনেও নিল মনে মনে আনন্দিত হল ছেলেটা আনন্দিত কণ্ঠে বলল আমি এক্ষুনি আসছি কথাটা বলেই কলটা কাটল সে হন্তদন্ত হয়ে ছুটল কলেজের দিকে খানিক বাদেই সে পৌঁছাল কলেজে দেরি না করে ছুটল পূর্বাশার হোস্টেলের দিকে হোস্টেলের কাছাকাছি আসতেই থমকে দাঁড়াল জায়ান দূর থেকেই সে দেখতে পেল তার প্রিয় রমণীকে সে আগে থেকেই তার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে হোস্টেলের সম্মুখে হলদেটে এক সালোয়ার কামিজে আবৃত করে রেখেছে নিজের ছোট খাটো দেহখানা মুখটা কেমন চুপসে গেছে মেয়েটার দেখেই কেমন অসুস্থ অসুস্থ লাগছে এ কদিনেই কেমন শুকিয়ে গেছে পূর্বাশা জায়ান আর অপেক্ষা করতে পারল না হুট করেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল পূর্বাশাকে এই কয়দিনেই যেন মনে হচ্ছে কত বছর পর সে মেয়েটার দেখা পেয়েছে ছুঁয়ে দিতে পেরেছে একটু আকস্মিক এভাবে পুরুষালী বাহুবন্ধনে আবদ্ধ হয়ে চমকে উঠল পূর্বাশা কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল মেয়েটা হাজারবার চর থাপ্পড় খাওয়ার পরও অনুমতি ব্যতীত হুটহাট তাকে ছুঁয়ে দেওয়ার সাহসকে রাখতে পারে তা আর বুঝতে বাকি নেই তার ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল পূর্বাশা অতঃপর বলল ছাড়ুন আমাকে এভাবে হুট করে জড়িয়ে ধরেছেন কেন সবাই দেখছে তো জায়ানের বিরক্তিবোধ করল তবে ছেড়ে দাঁড়াল পূর্বাশাকে বিরক্তিভরা কণ্ঠেই সে বলল দেখলে দেখুক আমি কোনো লুকিয়ে চুরিয়ে প্রেম করছি না বা ভালোবাসছি না আবার 2 দিন পর তোমাকে ছেড়ে দেব বা তুমি ছেড়ে দিলেই আমি তোমাকে যেতে দেব তেমন কোনো চিন্তা ভাবনাও নেই যে লোকজন দেখলে ভয় পাব আমি তোমাকে ভালোবাসি পুরো দুনিয়াকে জানিয়েই ভালোবাসি তোমাকে পূর্বাশা শুনল জায়ানের কথা তবে প্রত্যুত্তর করল না কোন কি উত্তর দিবে সে এই না পুরুষের ভালোবাসা নিয়ে আর কতবার প্রশ্ন তুলবে সে নক্ষত্র সেই ক বা পুরুষের জন্য সে জায়ানকে আর অবিশ্বাস কিংবা কষ্ট দিতে পারে না
পূর্বাশা আর চোখে তাকালো জায়ানের পানে। কথা ঘুরানোর জন্য বলল, লাইভ ডিলেট করেছেন? না। ভ্রু কুচকালো পূর্বাশা। চক্ষুদয় ছোট ছোট করে শুধালো, কেন? জায়ান ভাবলেশীন নির্বিকার ভঙ্গিতেই জবাব দিল, লাইভ ডিলেট হয়ে গেছে দেখে যদি আবার দেখা না করো। তোমাকে তো বিশ্বাস নেই আবার। পূর্বাশা দাঁতে দাঁত চাপল, বলল, এক্ষুনি লাইভ ডিলেট করুন আমার সামনে দাঁড়িয়ে। জায়ান নিজের পকেট থেকে তার আর চ্যাংয়ের মোবাইল দুটো বের করল। পূর্বাশাকে দেখিয়ে ডিলেট করল লাইভ। স্বস্তির নিঃশ্বাস ফেলল মেয়েটা। জায়ানকে কিছু না বলেই পাশ ফিরে হাঁটা ধরল অন্যদিকে। জায়ান পিছু নিল তার, প্রশ্ন করল, কোথায় যাচ্ছ? পূর্বাশা হাঁটতে হাঁটতেই উত্তর দিল, আপনার মায়ের কাছে। কেন? নাচতে। জায়ান মৃদু হাসল। পূর্বাশার পিছু যেতে যেতে বলল, তুমি যে নাচতে পারো জানা ছিল না তো আমার। চলো আমিও যাচ্ছি, একটু নাচ দেখি তোমার, দেখি কেমন নাচতে পারো তুমি। পূর্বাশা আর কথা বাড়াল না। কথায় কথা বাড়ে। তাছাড়া সে যাই বলুক না কেন এই পুরুষ তার প্রত্যুত্তর যেন তৈরি করে সব সময়। এর সাথে মুখ লাগা মানেই সময় নষ্ট। পূর্বাশা লম্বা লম্বা পা ফেলে চলে এলো কলেজের মেডিকেল সেক্টরে। দরজার সম্মুখে দাঁড়িয়ে টোকা দিল দরজায়। অনুমতি নিতে বলল, আসবো ম্যাম। সাথে সাথেই ভিতর থেকে মিষ্টি কণ্ঠে উত্তর এলো, এসো। পূর্বাশা ভিতরে ঢুকল, পিছু পিছু আবার জায়ানও ঢুকেছে। মিসেস শিও তাকে দেখে হাসলেন ওদের একসাথে দেখে। হাস্যোজ্জ্বল চোখ মুখেই বলল, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। এত দেরি হলো কেন তোমাদের আসতে? পূর্বাশা খানিকটা অবাক হল। সে তো বলেনি সে এখানে আসবে। জায়ানকেও তো আগে থেকেই জানায়নি যে সে আজ এখানে আসবে। তাহলে মিসেস শিও জানল কিভাবে? পূর্বাশা কিছুটা অবাক কণ্ঠেই শুধালো, আপনি জানতেন আমি আসব?